WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত আজকের গল্প টিচার। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটে দুই বিশ্বযুদ্ধ মধ্যবর্তীকালীন সময়ে। এই সময়ে ভারতবর্ষ তথা বাংলায় দেখা দেয় এক চরম বিশৃঙ্খলা, বেকারত্বের হাহাকার এবং অর্থনৈতিক সংকট। এমনই এক প্রেক্ষাপটে মানিক বন্দ্যোপাধ্যায় টিচার গল্পটি রচনা করেছেন। টিচার গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদিয়া বসুমতী পত্রিকায় 1353 বঙ্গাব্দে এবং পরবর্তীকালে 1354 বঙ্গাব্দে খতিয়ান গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। টিচার গল্পে টিচারদের আর্থিক দুরবস্থার চিত্র বর্ণিত হয়েছে। এই গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু নিম্নে উল্লেখ করা হলো। টিচারদের বেতন কম এবং তাদের বেতন বাকি থাকে বলে টিচাররা ধর্মঘট শুরু করে। কিন্তু রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি অবিনাশ তরফদার টিচারদের এই ধর্মঘট মেনে নিতে পারেননি। তাই তিনি শনিবার স্কুল ছুটির পর টিচারদের সদুপদেশ দেবেন বলে ঠিক করেন। তিনি বলেন, স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে হাসিমুখে যারা বিদ্যালয়ের মহান আদর্শ গ্রহণ করেছে, দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড, তাদের গড়ে তুলবার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত, বুনো রামনাথ যাদের গর্ব ও গৌরব, তুচ্ছ দুটো পয়সার জন্য, সামান্য একটু অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে, আদর্শ চুলোই দেবে, শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙড়ের মতো হাঙ্গামা করবে, তা কখনো হতে পারে না। শনিবার স্কুল ছুটির পর এমন একটি উপদেশ শোনান রায়বাহাদুর অবিনাশ তরফদার এবং তিনি টিচারদের জিজ্ঞাসা করেন কেউ কিছু বলবেন কি না। কিন্তু কেউ কিছু বলে না। শুধু পৌর হেডমাস্টার মশাই শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলেন, আগে তা বই কি, শিক্ষা জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে? স্কুলের বাগানের দিকে তাকিয়ে রায়বাহাদুর হেডমাস্টার শশাঙ্ককে জিজ্ঞাসা করেন, গ্রিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? একথা শুনে বুকটা ধড়াস করে ওঠে শশাঙ্কের। কারণ গিরিন তার জামাই। সে বলে, পলিটিক্স করে না, মিটিং মিছিল হলে কখনো কখনো হয়তো শুনতে যায়। সন্ধ্যার পর গিরিন রায়বাহাদুরের বাড়িতে যায়। রায়বাহাদুর ভাবে গিরিন সম্পর্কে তার প্রশ্নে ভড়কে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে, কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে, ভুলচুক যদি সে কিছু করেই থাকে যেন ক্ষমা করে নেন। কিন্তু গিরিন ওসব কথার ধার দিয়েও যায় না। সে খুব বিনীত ও নম্রভাবে পরের দিন তার ছোট ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ জানায়। পরের দিন রায়বাহাদুর 10টার সময় গিরিনের বাড়িতে পৌঁছান এবং গিরিনের বাড়ির নগ্ন রূপটি তার চোখে ভেসে ওঠে। খুব ছোট, পুরনো, দিনহীন চেহারার একতলা পাকা বাড়ি। এই বাড়ির বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা 17 ইঞ্চির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেও কুকুরের মতো দলা পাকিয়ে খালি গায়ে জবুথবু একটা মানুষ। ইনিই আমার বাবা, পরিচয় করিয়ে দেন গিরিন। 2 বছর ভুগছেন, আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে, পেরে উঠিনি, 700-800 টাকার ব্যাপার। রায়বাহাদুরকে গিরিন একেবারে শোবার ঘরে নিয়ে গিয়ে বসায়। রায়বাহাদুরের দম আটকে আসে, ছোট ছেলের কান চেরা কান্না শোনা যায়। রায়বাহাদুর অস্বস্তি বোধ করে, এমনকি এদিক ওদিক তাকায়, একটা ফাঁদে আটকা পড়ে গেছে বলে তার মনে হয়। গিরিন নীরবে তাকে লক্ষ্য করে। ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকারভাবে মুখ তার থমথম করে মনের আপোষহীন মনোভাবে। গিরিন রায়বাহাদুরকে ব্যঙ্গ ও তোষামোদের সুরে বলে, আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন। সবাই বলে, আপনি ডাক্তারি পাশ করেননি বটে,
কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ। ছেলেটাকে দিন না একটু ওষুধ, বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা। রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে ওষুধ দিতে। এমনই ভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে, শুনছ? খোকাকে নিয়ে এসো শিগগির। আহ, এসো না নিয়ে, দেরি করছো কেন? গিরিন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে, আর পারি না এদের সঙ্গে। আপনার সামনে আসবে, যা পরে আছে তাই পরে, তাতেও লজ্জা। সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি, 1 ঘন্টা লাগবে এখন সেখানা বার করে পরতে। বলতে না বলতেই ছোট্ট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাংশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঢুকছিল। এক নজর তাকিয়েই রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়ি সে পরে আসেনি। এটাও সে টের পায় যে ওকে আসতে দেখেই গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বেরোবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা। এত শীর্ণ বউটি, এমন শুকনো বিবর্ণ তার রক্তশূন্য মুখ, কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুষড়ে যায় রায়বাহাদুর। এবার গিরিন বউকে বলে, কি করছো? ওখানে শুইয়ে দাও। উনি পায়ের ধুলো দেবেন, আশীর্বাদ করবেন, ওষুধ দেবেন। না মা, না। রায়বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে, আমি ওকে ওষুধ দিতে পারবো না। ওর ভালো চিকিৎসা দরকার। ওকে তুমি ভালো ডাক্তার দেখাও। বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন? গিরিন যেন আমোদ পেয়ে মুচকি মুচকি হাসে। ভয় করে রায়বাহাদুরের। মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে। কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে। তারপর এই বর্বর নিষ্ঠুর খেলার শেষেই বা কী করবে তাই বা কে জানে। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব পারে। শশাঙ্ক জামাই বলে, তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে পড়ে কী বোকামিটাই না সে করেছে। সব অবস্থাতেই নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করা রায়বাহাদুরের মর্যাগত। রায়বাহাদুর মাথা হেঁট করে কয়েক মুহূর্ত সশব্দে নিঃশ্বাস ত্যাগ করে। হাতের তালুতে মুছে নেয় নিজের কোপল। তারপর মুখ তুলে বলে, মা, খোকাকে শুইয়ে দাও গে। কিছু তুমি ভেবো না মা, বৌমাই বলি তোমাকে। গিরিন আমার ছেলের মতো। তোমার কোনো ভাবনা নেই বৌমা, ছেলে তোমার ভালো হয়ে যাবে। তোমার ছেলের চিকিৎসার ভার আমি নিলাম। আমি এক্ষুনি গিয়ে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি যাবেন? তা হবে না। ফল টল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে, অকল্যাণ হবে আমাদের। আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। গ্রিনের বিনয়ে বুকটা ধড়াস করে ওঠে রায়বাহাদুরের। অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে। জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার। নিজের বুদ্ধি খাটিয়েই মুশকিল আসান করেছে রায়বাহাদুর। আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছেন না। এটাই হয়েছে ফ্যাসাদ। উদ্দেশ্য ঠিক ধরতে পারছে না গ্রিনের। নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগানোর স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কেউ কি তা দেখায়, পাগল ছাড়া? কাল টিচারদের সবাই কিছু না বলে গিরিন যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে বাস্তব প্রতিবাদ জানায় তার বক্তৃতার, ব্যঙ্গ করে তাকে। কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায়বাহাদুরের। তাঁর স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না? এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না, এতে বরং তার বিপদ। মুখের ভাবে গলার সুরে সহানুভূতি আনবার চেষ্টা করে রায়বাহাদুর। বলে, তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিন। অ্যাপ্লিকেশন দিও, ও মাস থেকে 10 টাকা মাইনে বাড়িয়ে দেব। তুমি ভালো পড়াও শুনেছি, আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমার সোমবার। সোমবার গিরিন নোটিশ পায়, বরখাস্তের নোটিশ। সে প্রত্যাশা করছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায়বাহাদুর। কিন্তু একটা কথা জানে গিরিন, রায়বাহাদুর ভুলতে পারবে না, তার ভয় করবে। শিক্ষকদের দারিদ্র্যের মাহাত্ম্য কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলি। উচ্ছ্বাসটা হবে মন্দা, দয়া দয়া সহানুভূতিতে নয়,
ভয়ে